নাভাহো হলো দক্ষিণ-পশ্চিম আমেরিকাতে বসবাসকারী একটি আদিবাসী জাতি। ২০২১ সালের হিসাব অনুযায়ী নাভাহো জাতির জনসংখ্যা প্রায় ৪ লাখ। নাভাহো জাতি মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম স্বীকৃত উপজাতি। আমেরিকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ফোর কর্নার্স হিসেবে পরিচিত এলাকায় নাভাহো জাতির বসবাস। নাভাহো রিজার্ভেশন এলাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের ৪টি রাজ্য এসে এক কোণায় মিলিত হয়েছে। নাভাহোরা অ্যারিজোনা, ইউটা ও নিউ মেক্সিকোতে প্রায় ২৭,০০০ বর্গমাইল ভূমি জুড়ে বসবাস করে। নাভাহো রিজার্ভেশন পশ্চিম ভার্জিনিয়া রাজ্যের চেয়ে কিছুটা বড়। সমগ্র অঞ্চল জুড়ে নাভাহো ভাষায় কথা বলা হয় এবং বেশিরভাগ নাভাহো ইংরেজিতেও কথা বলতে পারেন। সর্বাধিক নাভাহো জনসংখ্যা আছে অ্যারিজোনা রাজ্যে, তারপরে নিউ মেক্সিকো। নাভাহো জনসংখ্যার ৩/৪ বেশি এই দুই রাজ্যে বসবাস করে। নাভাহোরা নিজেদেরকে দিনে হিসেবে পরিচয় দিতে পছন্দ করে, যার মানে হলো জনগণ বা মানুষ। নাভাহো নামটি স্প্যানিশ মিশনারিদের দেওয়া। নাভাহো ভাষার নাম নাদেনে, যেটি আসলে দক্ষিণ আথাবাস্কান ভাষা। দক্ষিণ-পশ্চিম কানাডা ও পূর্ব আলাস্কা অঞ্চল থেকে নাভাহোরা এসেছে বলে মনে করা হয়। আথাবাস্কান ভাষার অধিবাসীরা আজও সেখানে বসবাস করেন। নাভাহোরা যোদ্ধা জাতি। প্রথমে ১৬০০ থেকে ১৮২১ সাল পর্যন্ত তারা স্প্যানিশদের বিরুদ্ধে লড়াই করেছে। তারপরে ১৮২১ থেকে ১৮৪৮ সাল তারা মেক্সিকান সরকারের বিরুদ্ধে লড়াই করেছে এবং সবশেষে ১৮৪৯ থেকে ১৮৬৬ সাল তারা আমেরিকান সরকারের বিরুদ্ধে লড়াই করেছে। মেক্সিকো আমেরিকা যুদ্ধের সময় নাভাহোরা মার্কিন সরকারকে সহযোগিতা করেছিল। এর বিনিময়ে বছর ২০ মধ্যে দেখা যায় আমেরিকান সরকার নাভাহো নারী পুরুষদেরকে নিজ বাসভূমি থেকে তাড়িয়ে ৩০০ মাইল দূরে রিজার্ভেশনে নিয়ে যায়। সেটা ঘটেছিল ১৮৬৪ সালে, যেটা নাভাহো ইতিহাসে লং ওয়াক বা দীর্ঘ পথযাত্রা নামে পরিচিত। ফোর্ট সামারে তখন পানি, খাবার বা চাষযোগ্য জমি ছিল না বললেই চলে। আমেরিকান সরকারের এই অভূতপূর্ব বদান্যতায় বহু নাভাহোর মৃত্যু হয়। ১৮৬৮ সালে নাভাহো ইউএস চুক্তি সই হলে নাভাহোদের তাদের পূর্বের আবাসভূমি ক্ষুদ্র একটা এলাকায় ফেরত দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন আবাসিক স্কুলে আদিবাসী রেড ইন্ডিয়ান শিশুদের উপরে চরম নিপীড়ন চালানো হয় একসময়। কেটে নেওয়া হয় তাদের চুল এবং এমনকি যৌন হয়রানিরও শিকার হতে হয়। শ্বেতাঙ্গদের চাপিয়ে দেওয়া আইন কানুনের লক্ষ্য ছিল আদিবাসী রেড ইন্ডিয়ানদের সংস্কৃতি মুছে ফেলা, তাদের ভাষা, পোশাক ও খাবার পরিবর্তন করা নিয়ে চাপ দেওয়া হতো। অমান্য করলে চলতো কঠোর শাস্তি। স্কুলে নাভাহো ভাষায় কথা বলতে দেওয়া হতো না, শুধু ইংরেজিতে কথা বলতে হতো। নাভাহো সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ঐতিহ্য লম্বা চুল, যাকে তারা মাথার মুকুট হিসেবে মনে করে। অথচ ওইসব স্কুলে ভর্তি করার সাথে সাথে মাথার চুল কেটে ফেলা হতো। দ্বিতীয় মহাযুদ্ধের সময় বহু নাভাহো সেনাবাহিনীতে যোগ দেয়। যুদ্ধে তাদের দক্ষতার কারণেই মার্কিন সমাজে তারা কিছুটা সম্মানের সুযোগ পায়। যুদ্ধের সময় আমেরিকান সেনাবাহিনী নাভাহো ভাষাকে কোড হিসেবে ব্যবহার করে, যেমন নাভাহো টার্টল মানে হলো ট্যাঙ্ক। নাভাহো ভাষায় বার্তা প্রেরণ করে পরে ইংরেজিতে অনুবাদ করে নেওয়া হতো। শত্রুপক্ষের, বিশেষ করে জাপানিজদের বোঝার কোনো উপায় ছিল না। নাভাহো কোড টকারদের পরবর্তীকালে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করা হয়। নাভাহো বাসস্থানকে বলা হয় হোগান। মাটি এবং কাঠ দিয়ে তৈরি এসব বাড়ি খুবই মরুভূমির জন্য খুবই উপযোগী। হোগান সাধারণত পূর্বমুখী হয় যাতে পর্যাপ্ত সূর্যের আলো পাওয়া যায়। হোগানকে দিনে কালচারে নারী সত্তার সাথে তুলনা করা হয়। আদিতে নাভাহোরা শিকার করে জীবিকা নির্বাহ করত, কিন্তু অন্যান্য পুয়েবলো জাতির কাছ থেকে তারা কিছু কৃষি শিখেছিল। তারা অন্যদের মতো একসাথে ভুট্টা, সিম আর কুমড়ার চাষ করত, যেটা মাটির উর্বরতা বজায় রাখতে এবং সাস্টেনেবল ফার্মিং এর জন্য একটা উদাহরণ হিসেবে এখনো খুব প্রশংসিত। নাভাহো জাতি ভেড়া ও ছাগলের পশম থেকে খুব সুন্দর পশমি কাপড় বানায়। বর্তমানে এটি তাদের আয় রোজগারের অন্যতম উৎস। নাভাহো স্যান্ড পেইন্টিং বা বালি চিত্র খুবই সফিস্টিকেটেড। ফসল এবং রোগ নিরাময়ের প্রার্থনার জন্য বালির উপরে তারা পেইন্টিং আঁকে। এসব চিত্রে নাভাহো পুরাণের বিভিন্ন চিত্র থাকে, পাহাড়ের চিত্র যেখানে দেবতারা থাকেন, অথবা কোনো একটা নাচের মুদ্রা বা মন্ত্র যেগুলি দিয়ে দেবতাদের আহ্বান করা হয়। নাভাহো মেডিসিন ম্যানকে বলা হয় হাতালি বা ইয়াতালি। সামানের মতো নেচে গেয়ে ভেষজ ঔষধ দিয়ে এরা রোগ সারানোর কাজ করে থাকেন। দিনে বা নাভাহো মানুষের কালচারে কয়োটি একটা ট্রিকস্টার চরিত্র।
নাবাহ সৃষ্টিতত্ত্বে ফোকলোরে কয়োটির অবস্থান খুবই সম্মানিত। একটি নাবাহ কথা প্রচলিত আছে, তোমার চলার পথে যদি কয়োটি বা নেকড়ের সাথে দেখা হয় তবে বাসায় ফিরে যাও, এটা তোমার জন্য শুভ নয়। নাবাহ ট্র্যাডিশনে কয়োটিকে হিরো হিসেবে দেখা হয়। সে গ্রিক দেবতা প্রমিথিউসের মতো আগুন চুরি করে, দৈত্যদের মেরে মানুষের উপকার করে। এসব গল্পে কয়োটিকে সবসময় পুরুষ হিসেবে দেখা হয় এবং সাধারণত শীতের মাসগুলিতে কয়োটির গল্প বলা হতো।